জিএম কাদের, উনি নাকি বিরোধী দলের নেতা, যেখানে সরকারি হলো দখলদার সরকার, যেখানে যেখানে আওয়ামী লীগের যে গঠনতন্ত্র 47-এর যেখানে বলা হচ্ছে আপনি একজনকে নমিনেশন দিবেন, সেখানে শেখ হাসিনা ডামি ক্যান্ডিডেট নমিনেশন দিয়েছে। সেনাবাহিনী যতদিন পর্যন্ত সহযোগিতা না করে ততদিন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়াটা ডিফিকাল্ট। আমি হাবিব ভাই আপনার সাথে আমি একমত। আপনার বিশ্বে যে সমস্ত স্বৈর শাসকটা ক্ষমতায় থেকেছে, যতদিন পর্যন্ত সেনাবাহিনী তার কন্ট্রোলে থাকে ততদিন পর্যন্ত সে ক্ষমতায় থাকে। যার প্রমাণ হচ্ছে জিম্বাবুয়ে 15 বছর কিন্তু জুডিশিয়াল অভ্যুত্থানও কিন্তু আমরা দেখছি না। এই যে সংবিধানের একটা অপব্যাখ্যা দিয়ে, সংবিধানের অবহেলার মাধ্যমে একটা গণতন্ত্রের লেবাস লাগিয়ে তারা ক্ষমতা কন্টিনিউ করছে। ওয়ারাজ আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন সংবিধানের আর্টিকেল 106 অনুসারে তারা কিন্তু সংবিধানের ব্যাখ্যাকারী, কিন্তু আমার সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের পক্ষ থেকে আমরা কিন্তু এই 2014 সালের নির্বাচন, 2018 নির্বাচন, 2024 নির্বাচনের ব্যাপারে আমরা কিন্তু কোনো বক্তব্য, কোনো ব্যাখ্যা, কোনো বিশ্লেষণ কিন্তু আমরা দেখি না। প্রতি মাসে 1 থেকে 100 বিলিয়ন ডলার ঘাটতি হচ্ছে। এই ঘাটতিটা যদি বাজার মূল্যকে যদি ঠিক রাখতে হয়, শেখ হাসিনা যে 4টা পদ্ধতিতে ক্ষমতার পরিবর্তন, এই 4টা রাস্তা উনি বন্ধ করে দিয়েছেন। একটা হচ্ছে নির্বাচন, 2 হচ্ছে সেনাবাহিনী, 3 হচ্ছে জুডিশিয়াল অভ্যুত্থান, 3 হলো আপনাদের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান, সেটাও শেখ হাসিনা কৌশলে বন্ধ করে দিয়েছে। এখন শেখ হাসিনা ভয় পাচ্ছে কোনটা? অর্থনৈতিক অভ্যুত্থান। কারণ আপনার 8 থেকে 10 মাসের রিজার্ভ যদি শূন্য হয়ে যায়, এটি যদি শ্রীলঙ্কা বা পাকিস্তান হয়ে যায়, তাহলে আপনি 5 টাকা জিনিস 25 টাকায় কিনবেন, 500 টাকার জিনিস 2500 টাকায় কিনবেন। আপনাদেরকে সেনাপ্রধান জেনারেল মঈন, আপনি যেটা বললেন হাবিব ভাই, যে ইউনাইটেড নেশনস এর মিথ্যা চিঠি নিয়ে আপনি একটা অভ্যুত্থান ঘটালেন এবং একটা অসাংবিধানিক প্রক্রিয়ায় 2 বছর ক্ষমতায় থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় এনে 270টা আসন তাকে উপহার দিলেন এবং কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করতে সহায়তা করলেন। কোথায় হাসিনা আক্তার সেই জেনারেল মঈন? তাকে কি বাংলাদেশে থাকতে দিয়েছে? থাকতে দেয় নাই। কিন্তু এই জেনারেল মঈন কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে। উনি এখন ক্যান্সারের পেশেন্ট। কোথায় সে ব্রিগেডিয়ার বাড়ি? কোথায় সে জেনারেল আমিন? ব্রিগেডিয়ার বাড়ি আমি যেটা শুনেছি আমেরিকাতে উবার চালায়, ট্যাক্সি চালায়। আপনি একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল। আপনি শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য আপনি যখন রাজশাহীতে ছিলেন, তখন আমি কর্মরত ছিলাম রাজশাহীতে। আপনার বিডিআরে আপনার সততা, আপনার দক্ষতা, আপনার অবদান বিডিআর তথা জাতি বা রাজশাহীবাসী স্মরণ রাখে। কিন্তু আপনি সেই আদর্শ থেকে আপনি বিচ্যুত হয়ে আপনি শেখ হাসিনাকে পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে আপনি শেখ হাসিনাকে ক্ষমতায় আনলেন একটা অনৈতিক ভাবে, 2 বছরের একটা অসাংবিধানিক প্রক্রিয়ায় আপনাকে ছুড়ে ফেলেছে। আপনি এখন ওখানে ট্যাক্সি চালান। এখন আমি সর্বশেষ আমি যদি এখন বক্তব্য দেই, ঘন্টার পর ঘন্টা বক্তব্য মাসুদউদ্দিন এখন আছে। জি, এখন লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন সাহেব আছেন, যিনি বেগম জিয়ার আত্মীয়, কিন্তু তিনিও দেখেন বেইমানি করে সামান্য ক্ষমতার লোভে, এবং উনি এমপি হয়েছেন 2 বার, এবং এখন ওনাকে হুইপ বানানো হয়েছে। কখন দেখেন সরকারের ছাউনি তার থেকে সরে গেলে তখন উনি কোথায় যায়, জনগণ তার সাথে কি আচরণ করে, কি করে, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আল্লাহ তাআলা যেন হাবিব ভাই আমাকে এবং হাসিনা আক্তারকে এই জালিম, এই কুশীলব এবং যারা এই সরকারের সাথে, যারা এই রাষ্ট্রের সাথে, জনগণের সাথে বিট্রে করছে, আমরা আমাদের চোখের সামনে দেখে যেতে চাই তাদের সাজা, তাদের শাস্তি, জনগণের শাস্তি, আদালতের শাস্তি এবং আইনের শাস্তি। সর্বশেষ আমি শেষ করছি, আমাদের হাবিব ভাই যে কথা বললেন যে আওয়ামী লীগকে ইন্ডিয়া ধরে রেখেছে এবং বড় 3টা দেশ ভারত, চীন এবং রাশিয়া তাকে সমর্থন করছে এবং তাকে ক্ষমতায় রাখতে চায়। এবং জিএম কাদের, উনি নাকি বিরোধী দলের নেতা, যেখানে সরকারি হলো দখলদার সরকার, যেখানে আওয়ামী লীগের যে গঠনতন্ত্র 47-এর যেখানে বলা হচ্ছে আপনি একজনকে নমিনেশন দিবেন, সেখানে শেখ হাসিনা ডামি ক্যান্ডিডেট নমিনেশন দিয়েছে, উনি বিদ্রোহী ক্যান্ডিডেট নমিনেশন দিয়েছেন। তার মানে উনার গঠনতন্ত্রই উনি মানেন নাই। জাতীয় পার্টির গঠনতন্ত্র 11-5, যেখানে বলা হচ্ছে পার্লামেন্টারি বোর্ড একজনকে নমিনেট করবে, সেখানে জাতীয় পার্টির মহাসচিব সহ প্রত্যেকের ব্যানারে লেখা ছিল জাতীয় পার্টি কর্তৃক মনোনীত, আওয়ামী লীগ কর্তৃক সমর্থিত। তার মানে আপনার গঠনতন্ত্রে আপনি মানেন না, যেখানে আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 16 এবং 20 ধারা অনুসারে ইলেকশন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু ব্যবস্থা নেয় নাই। কারণ পরিচালক বা প্রযোজক তাদেরকে যেভাবে বলে দিয়েছে তারা সেভাবে বাস্তবায়ন করেছে। আমাদের হাবিব ভাই, শেষ করে দিচ্ছি 1-1.5 মিনিটে, আমাদের হাবিব ভাই যে কথাটা বললেন যে
সেনাবাহিনী যতদিন পর্যন্ত সহযোগিতা না করে ততদিন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়াটা ডিফিকাল্ট। আমি হাবিব ভাই আপনার সাথে আমি একমত। আপনার বিশ্বে যে সমস্ত স্বৈর শাসকরা ক্ষমতায় থেকেছে যতদিন পর্যন্ত সেনাবাহিনী তার কন্ট্রোলে থাকে ততদিন পর্যন্ত সে ক্ষমতায় থাকে। যার প্রমাণ হচ্ছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট জেনারেল যে মুগাবে ৩৯ বছর পাওয়ারে ছিলেন, যে মুহূর্তে সেনাবাহিনী তার থেকে ছাউনি উইথড্র করে নিয়ে নেয় সেই মুহূর্তে তিনি ক্ষমতাচ্যুত হন। উগান্ডার প্রেসিডেন্ট এখন যিনি, উনি ৩৬ বছর পাওয়ারে আছেন, আরো 5 বছরের জন্য উনি ক্ষমতা বাড়িয়ে নিয়েছেন। উনি একজন সেনা শাসক, তার মানে সেনাবাহিনী তার এখনো কন্ট্রোলে আছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট যে মার্কোসের সাথে যতদিন সেনাবাহিনী ছিল ততদিন উনি ক্ষমতায় ছিলেন। সেনাবাহিনী যখন তার থেকে ছাউনি উঠিয়ে নিলেন এবং তার অপোজিশন লিডার কোরাজন একুইনোকে যখন হত্যা করলেন, তখন জন আন্দোলনে গণবিস্ফোরণে সেনাবাহিনীর সহায়তায় তিনি ক্ষমতাচ্যুত হলেন। একইভাবে কোরাজন একুইনোর ওয়াইফ হলো কোরাজন একুইনো, উনি ক্ষমতায় আসলেন। 10 বছর ক্ষমতায় থাকার পরে 1998 সালে থার্ড টাইম উনি একই পদ্ধতিতে, শেখ হাসিনা যেভাবে ক্ষমতায় থাকতে চান একই পদ্ধতিতে উনি ক্ষমতা কন্টিনিউ করার চেষ্টা করলেন। আমার স্পষ্ট খেয়াল আছে ওই সময় আমাদের বাংলাদেশের যে রাজনীতির যে অবস্থা, যদিও বিএনপি বা বিরোধী দল 2018 2024 কিছুই করে নাই, কিছুই করতে পারে নাই, জনগণের পক্ষে কিছুই করে নাই। 2014 এবং 15 সালের মতো বেগম জিয়ার নেতৃত্বে যেটা হয়েছিল এরকম 1998 সালে ফিলিপাইনে ঘটেছিল। আমি স্বচক্ষে দেখেছি, টিভি স্ক্রিনে দেখেছি। ওই সময় চার বাহিনীর প্রধান সেনাবাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী এবং পুলিশ বাহিনীর চিফ এসে মিডিয়াতে বক্তব্য দিয়েছিল এবং বলেছিল রাজনৈতিক নেতৃত্বকে যে আপনারা 72 ঘন্টার ভিতর যদি আপনারা নিজেদের ভিতর সমাধান করতে না পারেন তাহলে দেয়ার উইল বি নো অল্টারনেটিভ বাট টু ইন্টারফেয়ার ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপুল। আলটিমেটলি রাজনীতিবিদরা সমাধানে আসতে পারে নাই। 72 ঘন্টা পরে তারা হস্তক্ষেপ করেছিল এবং ওই সরকার 2.5 বছর ক্ষমতায় ছিল। এখন ফিলিপাইনে একটা গণতান্ত্রিক পরিবেশ আছে এবং গণতান্ত্রিক পরিবেশে সেখানে ক্ষমতার পরিবর্তন হচ্ছে। তবে এই কথা বলে হাবিব ভাই আপনাকে আমি সমর্থন করছি না। আপনার ঢেকুর তোলার কোনো কারণ নাই। সরকার পরিবর্তনের বৈধ পথ হচ্ছে নির্বাচন। তো যেহেতু শেখ হাসিনা গত 15 বছর বা গত 18 বছর নির্বাচনের সকল পথ বন্ধ করে দিয়েছে, যেটা আপনিও দেখেছেন, আমিও দেখেছি, জনগণ দেখেছি, তার মানে বৈধ পন্থায় সরকার আর পরিবর্তন আপাতত হচ্ছে না। তাহলে এটি ছাড়া আরো 3টা পদ্ধতি আছে। শুধু আপনি সেনাবাহিনীর ঘাড়ে দোষ দিয়ে আপনি ক্লান্ত হবেন না বা আমাদেরকে বোকা বানাবেন না। আপনি ইলেকশন ছাড়াও আরো 3টা পদ্ধতি আছে। একটি হচ্ছে সেনা অভ্যুত্থান, একটি হচ্ছে জুডিশিয়াল অভ্যুত্থান, একটি হচ্ছে রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান। আপনার সাথে আমি স্বীকার করলাম যে সেনাবাহিনীর যে আচরণ, গত 15 বছর আমরা 4 জন সেনাপ্রধান, জেনারেল মঈন, ইকবাল করিম ভুইয়া, জেনারেল আজিজ এবং বর্তমান সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদের আচরণ, ব্যবহার এবং এটা আমরা দেখেছি। এই বিষয়ে আমি আর আলোচনা করতে চাচ্ছি না। কিন্তু আমরা কিন্তু গত 15 বছর কিন্তু জুডিশিয়াল অভ্যুত্থানও কিন্তু আমরা দেখছি না। এই যে সংবিধানের একটা অপব্যাখ্যা দিয়ে, সংবিধানের অবহেলার মাধ্যমে একটা গণতন্ত্রের লেবাস লাগিয়ে তারা ক্ষমতা কন্টিনিউ করছে। ওয়ারাজ আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন সংবিধানের আর্টিকেল 106 অনুসারে তারা কিন্তু সংবিধানের ব্যাখ্যাকারী, কিন্তু আমার সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের পক্ষ থেকে আমরা কিন্তু এই 2014 সালের নির্বাচন, 2018 নির্বাচন, 2024 নির্বাচনের ব্যাপারে আমরা কিন্তু কোনো বক্তব্য, কোনো ব্যাখ্যা, কোনো বিশ্লেষণ কিন্তু আমরা দেখি না। এবং আমরা দেখেছি সুকৌশলে কিভাবে এবিএম খায়রুল হক 16 মাস পরে দেওয়ানি কার্যবিধি 152 ধারা লঙ্ঘন করে বিচারের যে জাজমেন্ট পরিবর্তন করে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করতে সহায়তা করেছে। আমরা দেখেছি প্রধান বিচারপতি মাহমুদ হোসেন 2014 সালে যে নির্বাচন কমিশনকে নিয়োগ দিয়েছে, এটার বিনিময়ে উনি অ্যাপিলেট ডিভিশনের বিচারক হয়েছিলেন। একইভাবে 2018 সালে উনি আবার 2018 যে নির্বাচন কমিশন এদেরকে নিয়োগ দিয়ে উনি প্রধান বিচারপতি হয়েছিলেন। এখনকার যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান অ্যাপিলেট ডিভিশনের জাজ থাকার সময় এই আওয়াল কমিশনকে নিয়োগ দিয়েছে। আওয়াল কমিশনকে কোনো রাজনৈতিক দল থেকে প্রস্তাব দেওয়া হয় নাই। তাহলে জুডিশিয়াল অভ্যুত্থানও হয় নাই কেন, বা আপনারা এটা হতে পারেন নাই। এরপরে আসেন আপনাদের ব্যর্থতা। আপনাদের যে ব্যর্থতা, আমি তো আগেই বললাম যে 63টা, আমি শেষ করে দিচ্ছি, আমাদের যে 63টা দলের আলটিমেটলি রেজাল্ট হচ্ছে আপনারা ব্যর্থ, আমরা রেজাল্ট পাইনি। এখন আপনাদের সমস্যা আছে, আপনাদেরকে আটক করছে, অ্যারেস্ট করছে, আয়না ঘরে নিচ্ছে, গুম করছে, এটা আপনাদের আভ্যন্তরীণ সমস্যা, আপনারা রাজনীতি করেন, আপনাদের সমস্যা, কিন্তু আমরা কোনো রেজাল্ট পাইনি। এখন হাসিনা আক্তার আপনাকে কয়েকজনে জিজ্ঞাসা করেছে যে বাংলাদেশ ব্যাংকে
বাংলাদেশ ব্যাংকে কেন সাংবাদিক ঢুকতে দেওয়া হচ্ছে না? আমি এখন আসার কথা বলি হাবিব ভাই, আপনার ফোরামে একটু আলোচনা করবেন, কারণ আমি যেটা বলেছি যে মানে বিএনপির আন্দোলন, বিএনপি বা অপোজিশনের আন্দোলন যখন একবার তুঙ্গে উঠে যায়, হঠাৎ করে বাল্বের মতো ফিউজ হয়ে যায়। আপনারা কোনো ইস্যুকে আপনারা কাজে লাগাতে পারেন না জনগণের পক্ষে। এই যে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে আদেশটা এসেছে, কেন এসেছে? বাংলাদেশ ব্যাংকের আদেশটা এসেছে অগাস্ট 2021। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল $48.6 বিলিয়ন। এটি ছিল সর্বকালের সর্বরেকর্ড। এটি এখন কমতে কমতে এখন এমন পর্যায়ে এসেছে, বাংলাদেশ ব্যাংক স্বীকার করেছে আপনার এপ্রিল 2024 বণিক বার্তাতে যে রিপোর্ট এসেছে, বাংলাদেশ ব্যাংক স্বীকার করেছে যে আমাদের এখন রিজার্ভ আছে 14.7 বিলিয়ন। যদিও গত 15 দিন 1 মাস ধরে এই কথাটা আমি বারবার বলে আসছিলাম যে রিজার্ভ আক্ষরিক করতে $12 বিলিয়ন নিচে, আর বাংলাদেশ ব্যাংক প্রতিবারই মিথ্যা তথ্য দিত, দিয়ে বলতো যে 19 বিলিয়ন আছে, এবং এক এক দিন এক এক বিবৃতি দিত, কখনো বলতো 20 কখনো বলতো 19.8। এই আইএমএফ এর থার্ড কিস্তির ঋণ নেওয়ার ক্ষেত্রে এখন আইএমএফ এর চাপাচাপিতে আইএমএফ যখন ইন্সপেকশনে গিয়েছে, এখন তারা বলতে বাধ্য হয়েছে যে আমাদের $14.7 বিলিয়ন আছে, কিন্তু আক্ষরিক অর্থে $14.7 বিলিয়ন নাই। আপনি যদি আকুর পেমেন্ট এবং আপনার যে দেনা আছে, এই দেনা যদি বাদ দেন, তাহলে কিন্তু আপনার $10 বিলিয়ন কিন্তু নিচে আছে। তো $10 বিলিয়ন নিচে মানে কোন একটা দেশের 3 মাসের আমদানির ব্যয় যদি না থাকে, তাহলে এটা ধরে নিতে হবে ইকোনমির খারাপ অবস্থা। আমার প্রতি মাসে $6 বিলিয়ন লাগে, তাহলে আমার $18 বিলিয়ন থেকে $10 বিলিয়ন নেমে এসেছে, এবং প্রতি মাসে 1 থেকে 100 বিলিয়ন ঘাটতি হচ্ছে। এই ঘাটতিটা যদি বাজার মূল্যকে যদি ঠিক রাখতে হয়, শেখ হাসিনা যে 4টা পদ্ধতিতে ক্ষমতার পরিবর্তন, এই 4টা রাস্তা উনি বন্ধ করে দিয়েছেন। একটা হচ্ছে নির্বাচন, 2 হচ্ছে সেনাবাহিনী, 3 হচ্ছে জুডিশিয়াল অভ্যুত্থান, 3 হলো আপনাদের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান, সেটাও শেখ হাসিনা কৌশলে বন্ধ করে দিয়েছে। এখন শেখ হাসিনা ভয় পাচ্ছে কোনটা? অর্থনৈতিক অভ্যুত্থান। কারণ আপনার 8 থেকে 10 মাসের রিজার্ভ যদি শূন্য হয়ে যায়, এটি যদি শ্রীলঙ্কা বা পাকিস্তান হয়ে যায়, তাহলে আপনি 5 টাকা জিনিস 25 টাকায় কিনবেন, 500 টাকার জিনিস 2500 টাকায় কিনবেন। কিন্তু এটা আপনারা আপনাদের ফোরামে আলোচনা করে এটাকে ক্যাপিটালাইজ করে আপনাদের নেতৃত্বে জনগণকে রাস্তায় নামিয়ে দিয়ে এই সরকারকে যত তাড়াতাড়ি বিদায় করা যায়, তত তাড়াতাড়ি আমরা এই ভারতের হেজিমনি, ভারতের ইনফিল্ট্রেশন থেকে, এই অবৈধ সরকার, এই অগণতান্ত্রিক সরকার এবং এটা আইনের বেআইনি শাসন থেকে আমরা জনগণ, 18 কোটি জনগণ মুক্তি পাবো। এবং আপনাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, এবং এই আস্থায় থেকে এবং আমরা জনগণ আপনাদের প্রতি পূর্ণ সমর্থন জানালাম, এবং এই অর্থনৈতিক অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে আমরা ক্ষমতাচ্যুত করতে চাই আপনাদের নেতৃত্বে। ধন্যবাদ।